সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, এই তিনটি সংগঠনের তরফ থেকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন। আপনাদের সকলকে আমরা আমাদের তিনটি সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন সবটাই জানেন যে গোটা বিশ্বব্যাপী কোভিড-19 অথবা করোনা প্যান্ডামিকে দারুণভাবে বিপর্যস্ত। আমাদের দেশ এবং আমাদের রাজ্যও তার থেকে মুক্ত না, এবং এতে করে যেই ভাইরাস আক্রমণ করছে, করোনা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের স্বাস্থ্যবিজ্ঞানীরা, তাদের সংস্থা, তারা বিভিন্ন রকমের উপদেশ দিচ্ছেন ভারতবর্ষের সরকারের কাছে, ভারতবর্ষের নাগরিকদের কাছে সেই বিধিগুলো মানবার জন্য। কারণ এই ভাইরাস খুব মারাত্মক, এটার সংক্রমণ খুবই দ্রুত ঘটে। তার জন্য যেন ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেইন করা হয়, শারীরিক দূরত্ব বজায় রেখে যেন সমস্ত কাজ করা হয়, এবং লকডাউন, সমস্ত কাজ বন্ধ রেখে লকডাউন ঘোষণা করে শারীরিক দূরত্বকে কীভাবে রাখতে পারে, যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাসকে দুর্বল করবার জন্য, তার সংক্রমণ ক্ষমতাকে দুর্বল করবার জন্য, অথবা তাকে ধ্বংস করবার জন্য বিশ্বের বিজ্ঞানীরা বা আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা কিছু ভ্যাকসিন ইত্যাদি তৈরি করতে সক্ষম হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পদ্ধতি চলতে থাকবে। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, দেখুন, করোনা হচ্ছে একটা ভাইরাস। সেই ভাইরাসকে একমাত্র মোকাবিলা করা সম্ভব চিকিৎসা বিজ্ঞান। এটা হাততালি দিয়ে, ধূপধুনা দিয়ে বা মসজিদে আজান দিয়ে এটা সম্ভব নয়। এই ভাইরাসকে মোকাবিলা করতে হবে, এবং তার জন্য বিশ্বের বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের প্রতি তাদের যে উপদেশ, যা মান্যতা দেওয়ার জন্য, এই ভাইরাস মোকাবিলা করবার জন্য, এটা আমরা মেনে চলব। আমরা কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং খ্যাত মজুর ইউনিয়ন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের যে স্বাস্থ্য সংস্থা, এই স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলী, সরকার ঘোষিত লকডাউনের নীতিকে আমরা মান্যতা করব। এই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখবেন, করোনা প্যান্ডামিক, আর এই প্যান্ডামিকটাই হচ্ছে ধনতন্ত্র, ধনতন্ত্রের করাল গ্রাস, যেটা এখন গোটা বিশ্বব্যাপী আপামর শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ দারুণভাবে আক্রান্ত। এটাকে কি করে মোকাবিলা করব? ভাইরাস মোকাবিলা করবার জন্য কোনো দেশের পক্ষে একা সম্ভব নয়, কোনো সরকার এটা পারে না। তার জন্য আমরা আমাদের এই তিনটি সংগঠন, আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করেছি, রাজ্য সরকারের কাছেও বলেছি, এই ভাইরাস মোকাবিলা করবার জন্য একা সরকার বা সরকারি পার্টির পক্ষে সম্ভব নয়। সবাই মিলতে হবে, বিশ্বব্যাপী সবাইকে, সমস্ত মানব শত্রুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে, যে বৈজ্ঞানিক পদ্ধতি ভাইরাসকে মোকাবিলা করতে সক্ষম। এখানে আমরা সমস্ত রকমের সহযোগিতা করতে রাজি। কিন্তু যে প্যান্ডেমিক এখন শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, এটা তো এক শ্রেণীর মানুষ লুটে নিচ্ছে গোটা বিশ্বকে, আমাদের দেশকে, আমাদের রাজ্যকেও। আমরা তিনটি সংগঠন এই সম্পর্কে উদ্বিগ্ন। কি করতে হবে আমাদের দেশের মানুষকে আমরা কি করে রক্ষা করব? আমাদের বক্তব্য,
ভারত সরকারের কাছে জানানো হয়েছে। আমরা 3টি সংগঠনের তরফ থেকে লিখিতভাবে দেখা করে ত্রিপুরার মুখ্য সচিবের মাধ্যমে ত্রিপুরা সরকারকে 6 এপ্রিল আমরা দিয়েছি আমাদের কি প্রস্তাব এই করোনা প্যান্ডেমিককে মোকাবিলা করবার জন্য স্বাস্থ্যসম্মত এবং অন্যান্য অর্থনৈতিক যে আক্রমণ সে আক্রমণকে মোকাবিলা করার জন্য আমাদের যা প্রস্তাব সে প্রস্তাব আমরা দিয়েছি। আমরা দেখছি যে এর মধ্যে সরকার কিছু ঘোষণা দিয়েছে কিন্তু তা রূপায়িত হচ্ছে না। প্রায় 2 মাস হতে চলছে, সম্ভবত 56 দিন কি 57 দিন লকডাউন চলছে। প্রধানমন্ত্রী আমাদের দেশের সরকার অনেক দিন পরে গিয়ে একটা কর্মসূচি ঘোষণা করলেন, প্যাকেজ ঘোষণা করলেন, যেই প্যাকেজে প্রধানমন্ত্রী বললেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ আমার। এই প্যাকেজে এই লকডাউনের ফলে আমাদের দেশের যে উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে, শ্রমিক কাজ করতে পারছে না, কৃষক তার পণ্য উৎপাদন করতে পারছে না, বিক্রি করতে পারছে না, এইভাবে ছোট মাঝারি দোকানদার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। এরকম যে অবস্থা তৈরি হয়েছে, স্বাভাবিক কারণেই এদেরকে রিলিফ দেওয়ার জন্য আমি 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ আমি দেব। আমাদের সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সেটা উপস্থিত করবেন। আমরা কালকে পর্যন্ত ওনার 4র্থ দফা সম্ভবত শেষ দফা, না এরপরেও আবার দফা আনবেন তো জানি না, ওনার দিলেন। কি পেলাম তাতে? আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আত্মনির্ভর ভারতবর্ষ, বাই লোকাল বি ভোকাল, এই কি প্যাকেজ? কেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে? আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল ব্রিটিশরা, আমাদের দেশের শ্রমশক্তিকে লুট করছিল শেষের দিকে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে। এই জন্যই ভারতবাসী বিদ্রোহ করেছিল। কিন্তু আজকে যারা এ কথা বলছে যে আমরা জাতীয়তাবাদের স্লোগান দিয়ে আজকে যা শেষ পর্যন্ত পেলাম আমাদের মহাকাশ গবেষণা, এবার আসুন আমাদের মাটির নিচে খনিজ সম্পদ, আর অন্য কথা আমি বললাম না, আমাদের দেশের সার্বভৌম দেশের প্রতিরক্ষা উৎপাদনে আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এই সমস্ত উৎপাদন, আমাদের দেশের বিমান পরিষেবা, রেল পরিষেবা, বিদ্যুতের বন্টন ব্যবস্থা, এর আগে তো ব্যাংক, বিমা, এই সমস্ত কথাগুলো জানেন, আমি সেগুলো আনবো না এখানে। এই সব কিছুতে আমরা কর্পোরেটদের হাতে দিয়ে দিচ্ছি। কি করে মোকাবিলা করবেন? তার অর্থ কি? এটাই কি জাতীয়তাবাদ? এটাই কি আত্মনির্ভরশীলতা? এই যদি আত্মনির্ভরশীলতার কথা হয়, বাই লোকাল বি ভোকাল, এই যদি তার অর্থ হয়, আমরা তার বিরোধিতা করব। এটা হতে পারে না। আমরা দেখলাম এই ঘোষণাগুলোর সঙ্গে সঙ্গে একটা মহলে উচ্ছ্বাস, লগ্নি পুঁজির উচ্ছ্বাস, তাদের যে নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে উচ্ছ্বাস, অন্যদিকে রেল লাইনে পিষে মরছে পরিযায়ী শ্রমিক, দুর্ঘটনায় মরছে, হাঁটতে হাঁটতে মরছে। আর যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না, ভারতবর্ষের গ্রামে কৃষকদের চোখের জল আপনারা দেখতে পাচ্ছেন না, ওই জিনিসটা দেখা যাচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কিন্তু গ্রামে কিভাবে মানুষ অভুক্ত থাকছে, কিভাবে মানুষ মরে যাচ্ছে, আমরা কি আরেকটা
ব্রিটিশ রাজত্বের যে কথা এই জন্যই বলেছিলাম, আরেকটা কি মহামারী ব্রিটিশের সময়তে ৭৬-এর মন্বন্তরের জন্য অপেক্ষা করছে? ত্রিপুরা রাজ্যে যারা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শচীন্দ্রলাল সিংহের মহাশয়, আমি নির্দিষ্ট করে বলতে পারি ওই সময়তে আমাদের রাজ্যে ভাত চুরি হতো, আর এখন ত্রিপুরাতে আবার ভাত চুরি হচ্ছে। স্বর্ণালঙ্কার বুঝি, টাকা পয়সা বুঝি, মানুষের বাড়িতে ডাকাতে বুঝি, কোনো কিছু করলো না, শুধু ভাতগুলো খেয়ে চলে গেল চোর। সংবাদ মাধ্যম, দেশের সরকার এগুলো নিয়ে কিছু কথা বলছে না। নির্মলা সীতারামনজি যখন ওনার তৃতীয় দফা প্রস্তাব উত্থাপন করলেন, তখন কৃষক এবং গ্রামীণ অর্থনীতি সম্পর্কে কয়েকটি কথা বললেন। শেষ দফায়ও একটা যুক্ত করলেন এমজিএম রেগা। কি বললেন উনি? উনি বললেন যে ১,০০,০০০ কোটি টাকা দেওয়া হবে বেসরকারি উদ্যোগপতিদের। কি জন্য? তারা কৃষকদের উৎপাদিত ফসল সংগ্রহ করবে, মজুত করবে এবং বাজারজাত করবে। তার মানে কি? তার মানে কৃষি উৎপাদন, বিপণন, উৎপাদনের পরে যে বিপণন সম্পূর্ণরূপে বেসরকারীকরণ সরকার একদম হাত গুটিয়ে নিচ্ছে। সরকার আর থাকবে না। আমাদের দয়ার এই যে আপনার ব্যবসায়ীরা, উদ্যোগপতিরা, ওনাদের ভাষায় এই উদ্যোগপতিদের দয়ার উপর নির্ভর করবে আমাদের ফসলের দাম পাবো কি না। লক্ষ্য করবেন ওনার এই প্যাকেজের মধ্যে কৃষকের ফসলের সর্বনিম্ন লাভজনক দাম বা সহায়ক দাম উনি একটি বারের জন্য উল্লেখ করলেন না। তাহলে কি এফসিআই থাকবে না? আর এফসিআই যদি থাকে, ধান আর গম কি নেবে? বাকি উৎপাদিত ফসল কে কিনবে? সরকার হাত গুটিয়ে নিল, সব ব্যবসায়ীদের হাতে তুলে দিল, গোটা কৃষি বিপণন ব্যবস্থা ব্যবসায়ীর হাতে চলে গেল। কৃষকের চোখে জল। উনি দ্বিতীয় ঘোষণা করলেন, বেসরকারি সংস্থা কৃষির যে বিভিন্ন বিষয়গুলো লাগে, হিমঘর, মজুদ ভাণ্ডার, এগুলো এখন বেসরকারি সংস্থা করবে এবং এই বেসরকারি সংস্থাগুলো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে যাবে, দেশীয় বাজারে নিয়ে যাবে। বুঝুন এখন এতে কে লাভবান হবে? কৃষক শুধু তার দাম পাবেন না তা নয়, যারা ভোক্তা তারাও অত্যধিক মূল্যে কিনতে হবে এবং আমাদের উৎপাদিত সামগ্রী, যারা আপনারা অন্নদাতা বলেন, তারা যেই খাদ্য সামগ্রী উৎপাদন করবে সেই খাদ্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবে এবং তাদের চাহিদার সঙ্গে মিলে আমাদেরকে সেভাবে উৎপাদন করতে হবে। আমরা আমাদের চাহিদার সঙ্গে মিলে আমরা উৎপাদন করতে পারবো না। এখন যেটা আপনারা বড়াই করেন, সবাই বলছে, প্রধানমন্ত্রীও বলছেন, আমাদের খাদ্য মজুদ ভাণ্ডার 7,70,00,000 টন, মেট্রিক টন। তো আমরা এই দেশের কৃষকরা কি করে উৎপাদন করবে? আন্তর্জাতিক বাজারে যদি সমস্ত ব্যবসায়ীরা সমস্ত উৎপাদন সামগ্রী নিয়ে যায়। এরপরে দেখুন ৩ নম্বর উনি বলছেন খাদ্য প্রক্রিয়াকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও উদ্যোগপতিদের দেওয়া হবে, 10,000 কোটি টাকা দেওয়া হবে। তো এত যে উদ্যোগপতি বলা হচ্ছে, আমি আপনাদের একটু সময় নিয়ে বলছি। যেমন ধরুন আমাদের এখানে যদি কোনো একটা উদ্যোগপতি এমনভাবে, ত্রিপুরাতে আগরতলাতে তেমনভাবে নেই, থাকলেও একজন যদি ধরুন 1,00,000 কোটি টাকা নিলে একটা ব্যবসা আরম্ভ করলেন, একটা পাউরুটির কারখানা, একটা বিস্কিটের কারখানা তৈরি করলেন, তো ওনার কাঁচামাল লাগবে, ওনার যন্ত্রপাতি লাগবে, তারপরে তো বাজার লাগবে। কোন বাজারে বিক্রি করবেন?
বাজারে যদি মানুষের হাতে পয়সা না থাকে তাহলে মানুষ কিনবে না। পার্লে বিস্কিট কোম্পানি ছাঁটাই করেছে কি লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য? কৃষির আজকের যে সংকট, সেই সংকট শুধুমাত্র করোনা ভাইরাস এর জন্য না। উদারীকরণের নীতি কৃষিতে চালু হওয়ার দিন থেকে কৃষির বিপর্যয় শুরু হয়েছে এবং সেই বিপর্যয়কে এখন একদম কৃষককে মুমূর্ষু অবস্থায় নিয়ে এসছে। এটাকে আমরা সবচেয়ে বেশি জোর দিতে চাইছি যে কৃষির বাজারকে বেসরকারি পুঁজির হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া। এটাই কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত? কৃষকরা কি দাম পাবেন? না প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রী একটিবার ঘোষণা করলেন না, উল্টো ঘোষণা করলেন কি জানেন? আমাদের দেশের যে প্রচলিত আইন এখন অবধি চালু আছে, কৃষি বাণিজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে পরিগণিত এখন অবধি আইনে দানাশস্য, ভোজ্য তেল, তৈলবীজ, ডাল, পেঁয়াজ, আলু। নির্মলা সীতারামনজি ক্যাটাগরিক্যালি, আমি ওনার বক্তৃতা থেকে লিখেছি, আপনারাও যদি কেউ আমাকে ভুল ধরে দিতে পারেন বা আমাদের বিরোধী দলের কেউ যদি ভুল ধরে দেয় সরকার পক্ষ থেকে, আমি সন্তুষ্ট হব, আমি শিখব। ক্যাটাগরিক্যালি এই কথাগুলো বলেছেন যে এগুলো অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ভারতবর্ষে প্রচলিত, এগুলো আইনের মধ্যে আছে, এগুলোকে এখন সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। তার মানে হচ্ছে এখন বেসরকারি মজুদ বান্টার ফাটকা বাজার আসবে। এই যে আপনারা লকডাউনের সময় আগরতলাতে এই সদরের মহকুমা শাসক পেঁয়াজের দাম, ডালের দাম এই আইনের বলে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণে, আর নির্মলা সীতারামনজি এখন এগুলোকে ছেড়ে দিচ্ছেন যে না, এগুলো এখন সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, এগুলো বেসরকারি পুঁজিপতিরাই নিয়ন্ত্রণ করবে। এই কথাগুলোর আমাদের মুদ্রা কথা হচ্ছে আমাদের দেশের জনগণের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা না খেতে পেয়ে মরে যাব, আমরা না উৎপাদন করতে পারবো, না খেতে পাবো। এইভাবে উদার অর্থনীতির বিরুদ্ধে কৃষকদের পক্ষে, উদার অর্থনীতির পক্ষে কৃষকদের বিরুদ্ধে ভারত সরকার সরাসরি এই প্যাকেজগুলোর মধ্যে আক্রমণ এনেছেন। কৃষকরা উৎপাদন করবে, আপনারা বলবেন অন্নদাতা কি করে উৎপাদন করবে? এই 5টা কি 4টা দিন উনি প্যাকেজ ঘোষণা করেছেন। কৃষকের উৎপাদন করবার যে সামগ্রিক দরকার, বীজ, জমি, বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি, জলসেচ, কেউ শুনেছেন? কেউ শুনবেন না। এই লকডাউনের ফলে কোথায় পাবে? আমরা কি বলছিলাম, এই জন্যই আমরা এই দাবিগুলো তুলছিলাম যে এইগুলো যদি না পায়, এগুলো ইতিমধ্যেই উদারীকরণ নীতির ফলে বেসরকারি পুঁজির হাতে গেছে। এখন এগুলো কি করে সংগ্রহ করবে কৃষকরা? এই যে ত্রিপুরা রাজ্যে সামনের আমন এখন তো বড় কাটছে, আমন লাগাবে, বড়টা বিক্রি করবে কোথায়? আমাকে কি প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি উৎপাদন খরচের 1.5 গুণ দাম, বিজেপির লিখিত নির্বাচনে প্রতিশ্রুতি, বিবেকানন্দ ময়দানে 2014 সালের নির্বাচনী বক্তৃতা, C2 প্লাস 50% উৎপাদন খরচের 1.5 গুণ, এখন FCI যেটা কিনছে তা তো না। এটা তো বুঝলো কি হিসাব? এখন কে কিনবে? আর এটা যদি আমি বিক্রি করতে না পারি, আমি কোথা থেকে গ্রামের কৃষক, আমি কি করে সার সংগ্রহ করব, বীজ সংগ্রহ করব, অন্যান্য কৃষি উৎপাদনের যে সামগ্রী সংগ্রহ করব? এই জন্যই আমরা বলছি অন্তত আগামী 2টা ফসল, আমরা ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিকেও বলেছি, অন্তত 2টা ফসল আপনারা বীজ, সার, কীটনাশক, জলসেচ,
বিনা পয়সায় দিন, পর্যাপ্ত পরিমাণে দিন, কৃষকদের যা চাহিদা, এবং এই কৃষি কাজকে এসেনশিয়াল সার্ভিস, অত্যাবশ্যকীয় এতে পরিষেবা হিসাবে আপনারা গণ্য করুন। আমরা 6 তারিখ দেখা করেছিলাম চিফ সেক্রেটারির সাথে। সম্ভবত 10 কি 11 তারিখ আমাদের দেশের কৃষিমন্ত্রী ঘোষণা করলেন যে হ্যাঁ, কৃষি অত্যাবশ্যকীয় সামগ্রী, কৃষকরা কৃষিকাজ করবে লকডাউন থাকার পরেও, এবং বিএলডব্লিউ স্টোর ইত্যাদি পরিষেবা কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত ইত্যাদি থাকবে। আমরা যখন দেখা করলাম চিফ সেক্রেটারির সঙ্গে, তখনও বললেন চিফ সেক্রেটারি, আমি তো নির্দেশ দিয়েছি, কিন্তু বিএলডব্লিউ স্টোরে তো সার নেই, বীজ নেই, কীটনাশক নেই, পাওয়ার টিলার নেই, কৃষকরা পাবে কোথায়? শহর থেকে এগুলো যাবে কি করে? বেসরকারি পুঁজি। এগুলো যদি কৃষকদের সহজলভ্য না করে এবং বিনা পয়সায় অন্তত 2টা ফসলের জন্য দেয়া না হয়, তাহলে পরে কৃষকরা ফসল উৎপাদন সামনের সিজনে, সামনের মরশুমে করতে পারবেন না, এবং এতে সর্বশান্ত হয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি, এবং এই কৃষকরা আর চাষ করতে পারবে না। এমনিতেই কৃষকের ছেলেরা কৃষিকাজ করতে চায় না। এই যে পরিযায়ী শ্রমিক শুনছেন, কারা তারা? কৃষকের ছেলে মেয়েরা। এখানে কাজ নেই, কৃষিতে কাজ করতে চায় না, লাভজনক না, চলে যাচ্ছে অন্যান্য জায়গাতে, এমনকি নিজের দেশ ছেড়ে বিদেশে সামান্য মজুরিতে কাজ করছে। এরা তো ফিরে আসবে, কি করবে? এবং যে কৃষক এখনো জমি চাষ করছে, চোখে জল পেলা ছাড়া তার কিছু করবার থাকবে না, সে উপসে মারা যাবে। কি বললাম আমরা? 200 দিনের কাজ, 300 টাকা মজুরি। কি দিলেন উনি শেষ দিনে এসে 40,000 কোটি টাকা বাড়তি দিলেন। বাড়তি মানে আমাদের বাজেট বরাদ্দ আছে 61,000 কোটি টাকা। আমরা কদিনের কাজ পেলাম? 40 থেকে 45 দিন। আমি করোনা ভাইরাসের কথা ছেড়ে দিলাম। আপনারা জানেন যে রেগার যে টাকাটা, উনি তো এই মন্ত্রী ছিলেন সেই দপ্তরে, অনেক ভালো জানেন আমার থেকে। 40% টাকা হচ্ছে এই টাকার তার কর্মচারী, তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর জন্য, আর 60% হচ্ছে লেবার কম্পোনেন্ট, শ্রমিক মানুষ কাজ করবে। তাহলে আপনারা দয়া করে, এখানে সবাই আমার থেকে বেশি শিক্ষিত আছেন, একটু হিসাব করে দেখুন তো, 40,000 কোটি টাকা, তার 60% কত? এতে কত ম্যান্ডেজ হয়, কি কাজ হয়? উনি বলেছেন আমি তো এই টাকাটা দিচ্ছি 8 কোটি শ্রমিকের জন্য, যারা ফিরে আসছে, এই কাজ থেকে যারা ফিরে আসছে তাদের জন্য দিচ্ছি। কাজে কেন হবে না? 8 কোটি শ্রমিক কাজ করবে, তাহলে কত পাবে প্রতিজনে? 300 টাকা। দয়া করে ভাগ করে দেখো, 300 টাকা প্রতিজনে প্রতি বছরে, 365 দিনে বছর, উনি 300 টাকা দিলেন। এটা কি? এটা কি ভাষা বলবেন? কি দিলেন অর্থমন্ত্রী? এবং এটা প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া হয়েছে। এই যে আমাদের ছেলে মেয়েরা আসছে ত্রিপুরাতে, কি করবে তারা? এই তো টাকা, 300 টাকা 1 বছরের জন্য। এটা তো ভিক্ষুক তো এরকম করে না, এটা তো রিলিফ না। আমরা বলছিলাম 3 ধরনের ব্যবস্থা নেই, লং টার্ম, মিড টার্ম এবং এক্ষুনি দরকার। এক্ষুনি দরকার মানুষকে কি? চাল, খাদ্য দরকার, লবণ দরকার, ডাল দরকার, বিনা পয়সা দিন। এপিএল, বিপিএল, অন্তর্দয়, অন্নপূর্ণা দেখবার দরকার নেই, সবাইকে দিন। কমপক্ষে মাথা পিছু 7 কেজি
অথবা পরিবার পিছু ৩৫ কেজি। কারণ দুইজনের পরিবার ৩৫ কেজি মাথা ৩৫ কেজি নিয়ে কি করবে? কাজে ওগুলো দেখবেন আপনারা। আমরা বলছি মাথা পিছু ৭ কেজি অন্তত দিন এবং বিনে পয়সায় দিন। ওরা কি বলল? সবাই গুনগান গাইল, ৫ কেজি করে তো দিচ্ছি। আরে ভাই, ৫ কেজি করে কত টাকা দিচ্ছেন? ৫ কেজি করে বিপিএল পরিবারকে দিচ্ছেন, যে আগে এই 5 কেজির দাম ছিল 10 টাকা, এখন 10 টাকা মুকুব পেয়েছে। ভিক্ষুককেও তো মানুষ 10 টাকার বেশি দেয়। একটা ভিক্ষুক, আমরা বলেছিলাম শুধু এটা নয়, এপিএল বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা ছেড়ে দিন, যারা ইনকাম ট্যাক্স দেয় না এমন পরিবার যারা, সবাইকে এর সুযোগের মধ্যে দিন। এবং কার্ড আমাদের রাজ্যের এবং ভারতবর্ষের, আমার ধারণা অন্য রাজ্যেরও, আমাদের রাজ্যে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো কার্ড নেই। আর যদি বিপিএল বলেন, দেখুন একটা পরিবার বড় হয়, ছেলে মেয়ের বড় হয়, নাতি নাতনি হয়, 7 জনের পরিবার যখন হয়ে যায়, বাবা বলে ভিন্ন হোক। ছিল বিপিএল, পরিবার ভিন্ন হওয়ার পরে একটাই বিপিএল থাকবে, দুইটাই বিপিএল হবে না, আর একটা এপিএল হয়ে যাবে। কারণ বিপিএল এর সংখ্যা ভারত সরকার নির্দিষ্ট করে দিয়েছে। তা আপনি ইচ্ছা করলেও কোনো সরকার যদি এই নিয়ম পরিবর্তন করে, কোনো সরকার পারে না, কোনো রাজ্য সরকার পারে না সবাইকে বিপিএল করে দিতে। ধন্যবাদ। ত্রিপুরা সরকার বলেছেন আমরা 50,000 নতুন পরিবার যোগ করব। তো আমরা কি বললাম? আমরা বললাম এটা আরও বেশি পরিবার আছে। আপনি দেখুন গ্রামের মধ্যে পরিবারগুলো ভাগ হয়েছে, কাজেই বিপিএল পরিবার ভাগ হওয়ার পরে এপিএল হয়ে গেছে। এখন সেই পরিবারগুলো বাছাই করুন, সেই পরিবারগুলোকে 50,000 হবে না 1 লক্ষ হবে, সবাইকে দেওয়ার ব্যবস্থা করুন। তালিকা, হ্যাঁ পঞ্চায়েত নির্বাচন হয়েছে, নির্বাচন হোক আর না হোক, পঞ্চায়েত তো হয়েছে। চিফ সেক্রেটারি বললেন, আমাদের সরকারি মুখ্যমন্ত্রীও তার বক্তৃতার মধ্যে বললেন যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করব, করুন। এটা তো আমরা করতে পারবো না, আপনারা করবেন, আমরা করবার জন্য দাবিও করছি না। কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা কি? কাদের একটা পঞ্চায়েতে আপনি যদি 50,000 লোক দেন, তাহলে প্রতি পঞ্চায়েতে 50-60 জনের বেশি হবে না। এই নামগুলো দয়া করে তালিকাটার প্রকাশ্য নোটিশ বোর্ডে দিয়ে দেবেন পঞ্চায়েতের এবং রেশন দোকানের সামনে, মানুষ যেন দেখতে পায় হু আর দে, কে তারা। আমি নির্দিষ্ট করে বলছি, বিলোনিয়া শান্তির বাজারে সরকারি চাকুরিজীবী 50,000-এর তালিকার মধ্যে আছে। এবং এমন ব্যক্তি আছেন যিনি নিজে দরখাস্ত করে বলেছেন, মাননীয় বিডিও সাহেব, আমি আপনার অধীনস্থ একজন অস্থায়ী পদে চাকরিরত, আমার নামে এই তালিকার মধ্যে আছে আমার পরিবারের নাম, আমার এই নামটা বাদ দিন, আমার বাবার নাম বাদ দিন। এমন লোকও আছে। স্বচ্ছতা? এটা স্বচ্ছতা না। কাজেই আমাদের দাবি, এটা করুন। এটা করলে পরে, তাহলে পরে হবে, এবং তাহলে পরে আপনি সত্যিকারে ওই মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এবং রেশন কার্ড বন্ধক গেছে। আপনি গ্রামের মধ্যে এখন ব্যাংক, কৃষকরা, ক্ষেত মজুররা কি ব্যাংকের সুযোগ পায়? নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আপনারাও কেউ কেউ রাগ করবেন আমার উপরে চিট ফান্ড বললে পড়ে। কত টাকার সুদ জানেন? চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 30 টাকা থেকে 40 টাকা। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে এমন কোনো গ্রাম নেই 3-4টা এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সময়ে ঝাঁকিয়ে বসেছে। ঘর ভেঙে নিচ্ছে, ঘরের টিন খুলে নিচ্ছে। অর্থমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে কমলপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, আমি শুধু একথা বলবো যে এই যে ব্যাংক তো নেই, এখানে যাদের পয়সা আছে, রেশন দোকানের মালিক, তারা বন্ধক রাখছে। পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ। কেন একজনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? কমলপুরের মহকুমা শাসক নিজে স্বীকার করেছেন, হ্যাঁ আমি পেয়েছি। তাহলে কেন একজনের জেল হবে না অন্তত, যে বন্ধক রাখলো? রেশন কার্ড থাকুক আর না থাকুক,
পঞ্চায়েতের ফ্যামিলি রেজিস্টারে নাম আছে এবং আধার কার্ড আছে, যতক্ষণ পর্যন্ত রেশন কার্ড দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে যান এবং প্রত্যেক পরিবারকে 7,500 টাকা করে দিন, যেন সবজি, ওষুধপত্র, অন্যান্য সামগ্রী তারা কিনতে পারে। তাদের কাছে পয়সা আসলে সেই পয়সা বিদেশে যাবে না, ভারতবর্ষে থাকবে, আগরতলার বাজারে আসবে, বিস্কিট কিনবে, কাপড় কিনবে, খাতাপত্র কিনবে, বই কিনবে, জুতো কিনবে, ছোট দোকানদার বেচা বিক্রি হবে, অর্থনীতি চালু হবে, নতুবা এই অর্থনীতি চালু হবে না। কাজেই আমরা চাইছি এইভাবে আপনারা এগুলোকে এই করুন, আমাদের অর্থনীতিটাকে অন্তত দাঁড়ানোর জন্য আমাদের ব্যবস্থা করে দিন। তো আমি বলছিলাম এই জন্য, হ্যাঁ করোনাকে তো মোকাবিলা করতে হবে, তো আমাদের জিডিপির 1.8% খরচ করে জনস্বাস্থ্য হবে? হবে না, জনস্বাস্থ্য হবে না। কাজে বেশি অর্থ সেখানে খরচ করুন। আপনারা সম্ভবত জানেন যে গত মার্চ এবং এপ্রিলে আমাদের বাচ্চারা যে সমস্ত টিকা নেয়, ভ্যাকসিন, সব বন্ধ। আগামী প্রজন্ম কি হবে বলুন? কয়জন মা হসপিটালে সন্তান জন্ম দিয়েছে মার্চ এপ্রিল মাসে? তার আগের বছরই হিসাব নেই, দেখবেন নেই, হসপিটালেই আসছে না। তার মানে স্বাস্থ্য পরিষেবা এই করোনা ভাইরাসের আক্রমণের ফলে বিশেষ করে গ্রামে এবং শহরের বস্তি এলাকাগুলো একদম মানে ন্যূনতম টিকাকরণ, এই সমস্ত, এই যে পোলিও খাওয়া, তারপরে আয়রন ট্যাবলেট গর্ভবতী মাকে দেয় এবং সন্তান সম্ভব মাকে দেয় এবং পরবর্তী সময়ে তাকে সন্তান প্রসব করানোর জন্য নিয়ে আসে, এই যে ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা অনুরোধ করব এইটা আপনারা পুনরায় করুন। আমরা 6 তারিখে চিঠি দিয়েই দেখা করেই আমরা ক্ষান্ত হইনি। আমরা 29 তারিখ আবার 3টি সংগঠন আমরা চিফ সেক্রেটারিকে অনুরোধ করেছি, আপনাদের সরকার যা বলেছে, আমরা যা বলেছি অতটুকু তো করেনি, যতটুকু বলেছে বাস্তবের মাটিতে তার 10% রূপায়িত হয়নি, 10%। এগুলো কেউ লুট করছে, 10% রূপায়িত হয়নি। 29 এপ্রিল আবার চিঠি দিয়ে বলেছি, কে শুনবে? উনি ব্যক্তিগতভাবে ওনাকে আমরা অপরাধী করছি না, এটা সরকারের নীতির ব্যাপার। আমরা বলেছিলাম করোনাকে মোকাবিলা করার জন্য সবাইকে এক হয়ে চলতে হবে, রাজনৈতিক প্রতিহিংসা নয়। আমরা সহযোগিতা করতে রাজি। ত্রাণ বন্টন করবার অপরাধে গতকাল, এর আগের দিন খোয়াই, উদয়পুর, শান্তিরবাজার, কালকে রাত্রে মুড়িপুরে, কুশারঘাটে কয়েকটা বাড়িতে হামলা হলো। কি অপরাধ? অপরাধ তারা সিপিএমের টান নিতে গিয়েছিল, তাদের বাড়িগুলো ভাঙচুর করে দিয়েছে। রাজনৈতিক সংকীর্ণতা কোন জায়গায় গেলে পরে একটা ক্ষুধার্ত মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও এই কথাগুলো আসতে পারে। আমাদের তো সামর্থ্য খুবই কম, আমরা কি করে ত্রাণ দেব, কোথায় দেব? আমরা ত্রাণ দিতে পারবো না। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রী পরিষদ, বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো আমার জমিটা পর্যন্ত এখন কর্পোরেটদের হাতে দিয়ে দিচ্ছে। শেষ দিনের নির্মলাজির বক্তৃতা যে স্পেশাল ইকোনমিক জোন, আপনাদের মনে থাকবে ইউপিএ সরকারের প্রথম সরকারের সময়তে অনেক লড়াই করার পরে অতটুকু হয়েছে কি, জমি, কৃষিযোগ্য জমি যেখানে ফসল উৎপাদন হয় সেই জমি অকৃষিতে বিক্রি করা যাবে না, সরকারের অনুমতিও দিতে পারবে না বিশেষ কারণ ছাড়া।
এই আইন কর্ণাটক, উত্তরপ্রদেশ ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংশোধন হয়ে এখন বলেছে যে ওই যে উদ্যোগপতি, শিল্পপতি এরার প্রয়োজনে, তার মানে হচ্ছে কি জমি মাফিয়াদের কাছে জমিটাও চলে যাবে। কোথায় দাঁড়াবো আমরা ভারতবাসী, আমরা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবো। এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমাদের রাজ্যে দেখছি উপজাতি অংশের জুবিয়ারা, যারা জুম চাষ করে। আমরা আমাদের চিফ সেক্রেটারিকে বলেছিলাম, মুখ্য সচিবকে, যে জুমের জন্য বীজ পাবে কোথায় ওরা বলো? এই 1 কেজি 2 কেজি বীজদান দিয়ে দায়িত্ব খালাস। বীজদান দিলে পরে জুম হয়ে যাবে। এরপরে এখন তো এডিসিও নেই, বামফ্রন্ট পরিচালিত এডিসিও নেই। কে দেখবে এই জুমিয়াদের? এরা তো অভুক্ত হয়ে মরে যাবে, এরা তো এই রাজ্যে থাকবে না, যাযাবরের মতো আবার চলে যেতে হবে। এক পরিযায়ী এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যেমনভাবে পরিযায়ী শ্রমিক হয়েছে এখন ওরাও দলে দলে চলে যেতে হবে। এবং এই অবস্থার আর আমাদের অনুরোধ, সরকার এগুলো মান্যতা দিক, আমাদের দাবিগুলো এগুলোকে রূপায়িত করুক। মানুষের মধ্যে ক্ষোভ দূবায়িত হচ্ছে। আমরা প্রকাশ্যভাবে আমরা কিছু করতে পারছি না, কারণ এখন লকডাউন এতে আছে। কিন্তু তার মধ্যেও যেহেতু মানুষের আর ধৈর্যচ্যুতি ঘটছে, তার জন্য আজকে সকালবেলা হরিগঙ্গা বসাক রোডে আমাদের এই 3টি সংগঠন আমাদের দাবিগুলোকে বুকে ঝুলিয়ে দিয়ে আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, যেন মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকারের দৃষ্টি আমাদের দাবিগুলোর প্রতি নিবদ্ধ হয় এবং রূপায়িত করে। আমি আপনাদের মাধ্যমে কমরেড জিতেনবাবু বলবেন, শুধু একথাই বলবো, দেখুন গ্রামে ওরা ঘুমড়ে ঘুমড়ে কেঁদে মরছে, ওদের কথা বলবার কেউ নেই, বলছে না। আমাদের সংগঠন 3টি সংগঠন, আমরা বিভিন্ন মহকুমায়, আপনি অবাক হয়ে যাবেন, ঋষ্যমুখ ব্লগে এই দাবিগুলো, কি দাবি? আমাকে এপিএল বিপিএল নয়, সবাইকে চাল দাও, আমাকে রেগার কাজ দাও। বিডিওর কাছে গিয়েছিল, কৃষক সভার মহকুমা সম্পাদক সহ 3 জন ওখানে মেরেছে, পুলিশ উদ্ধার করেছে। কি করবেন আপনি বলুন? এ কি চলছে? এটা কি আইনের শাসন? কাজে আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের কাছে, কৃষকরা মরছে, লকডাউনের ফলে যে নীতি ওরা নিয়েছে, এই নীতি, এই আইনের সুযোগ নিয়ে গণতন্ত্রের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে আমার উপদেশ, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অন্তত প্রতিবাদ করুন, কিছু লিখুন। আমরা তো রাস্তায় নামতে পারছি না, কারণ প্যান্ডেমিক অ্যাক্ট বেআইনি কাজ করবো না। আপনারা অন্তত কলম ধরুন, কিছু লিখুন, যেন বলুন, মানুষের সত্যিকারের মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, সে কথা বলুন। এই কথাগুলো বলছি, আমি জিতেনবাবুকে অনুরোধ করছি, উনি অন্তত কিছু বলুন। কৃষক সভার সম্পাদক যে বিষয়গুলি এখানে তুলেছেন, সবার পক্ষ থেকেই আমি ছোট্ট করে তার কয়েকটা বিষয় আমি সাপ্লিমেন্ট আমি করছি। তার সাথে আমরা কৃষক সভা গণমুক্তি পরিষদ খ্যাত মজুর মানে হলো এই অংশ সারা দেশেরও এবং আমাদের রাজ্যেরও যে প্রায় 80 থেকে 85% মানুষকে আমরা রিপ্রেজেন্ট করি। শুধু কৃষিক্ষেত্রে বা কৃষক জমিয়াদের চাষের উৎপাদনের সমস্যা না, তার বাইরেও বহুবিধ সমস্যা
এটা ছিল। এবং এই অতিমারি এটাকে আরও বহুমুখী সমস্যা পরিণত করেছে, সে বিষয়েও যে আমাদের যে বক্তব্য আমি এখন রাখতে চাই। প্রথমত যে বিষয়গুলো এসছে তার ছোট্ট যে সাপ্লিমেন্ট করতে চাই, যে এই অতিমারি কোভিড-19 নিয়ে সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও একটা অভূতপূর্ব একটা সংকট, যা আমাদের চিন্তা ভাবনার পরিধির মধ্যে ছিল না এরকম একটা হতে পারে। আমাদের অনেকের জীবদ্দশাতে এরকম একটা অর্থনৈতিক একটা এবং সব দিক থেকে একটা করুণ ছবি দেখার সুযোগ অতীতে হয়নি। এটা হয়েছে, এটা আশা করা গেছিল। এই জায়গায় আমাদের দেশের সরকার, যে দল তার দলীয় যে রাজনৈতিক যে কেবল আদর্শ কর্মসূচি, তার ঊর্ধ্বে উঠে একটা জাতীয় ভাবনা নিয়ে ঠিক সেরকমভাবে সকলকে নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কিন্তু সেই কর্মসূচি যে সবাইকে উপকৃত করতে পারবে এরকম একটা হবে, এটা হয়নি, আপনারা শুনেছেন। আমি শুধু এটা বলার কারণ হলো আমি শুধু একটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে। এই যে করোনা ভাইরাসের ফলে এখন যেভাবে সারা পৃথিবীব্যাপী তার সংক্রমণ, ওয়ার্ল্ডোমিটার নামে একটা এই ওয়েবসাইট, প্রতিদিনই তারা সারা পৃথিবীর কত মারা যাচ্ছে, কত সংক্রমিত হচ্ছে, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন তার হিসাব বের করছেন একদম টাইম টু টাইম। আপনারা নিশ্চয়ই করেন। সবচেয়ে যে আক্রান্ত যদি দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমরা সবাই স্বীকার করি। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে, সম্পদের দিক থেকে, সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু এই করোনা ভাইরাস আক্রমণে এখন বিপর্যস্ত, দিশেহারা। তাহলে এত সম্পদ থাকার পরও, এত অর্থ থাকার পরও, এত বিশেষজ্ঞ থাকার পরও, এত ক্ষমতা থাকার পরও কেননা যে এই সম্পদকে সামাজিকীকরণ বা সামাজিকভাবে এটা বন্টন করা, সামাজিকভাবে এই সম্পদকে তার ব্যবহার করা, তার উদ্যোগ নাই। সব কিছুই সেখানে বেসরকারীকরণ, অর্থাৎ বিচ্ছিন্ন বেসরকারীকরণ, মানে যার তার ব্যক্তিগত স্বার্থই সেখানে বড় কথা, মুনাফা বড় কথা। তো আজকে যদি আমরা দেখি যে 20 লক্ষ কোটির প্যাকেজ, একটা টান দিয়ে বলছে 20 লাখ ক্রোড় কা প্যাকেজ, কি এই জায়গায় সমাজের বৃহত্তর অংশ, যে কথাটা নারায়ণদা বললেন, কৃষকদের প্রাপ্তি নাই, খ্যাত মজুরদের প্রাপ্তি নাই, শ্রমিকদের প্রাপ্তি নাই, এবং হ্যাঁ কর্পোরেটদের প্রাপ্তি আছে। এবং সেই ক্ষেত্রেতেও যে সত্যিকারের এই যে বলা হচ্ছে জিডিপি 10%, আসলে সরকারের খরচটা কি আপনারাও শুনেছেন। সরকার তো ডাইরেক্ট কোনো খরচ করছে না, ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে করতে হবে, এগুলিকে অঙ্ক করে 20 লাখ একটা অঙ্ক ধরিয়ে দিচ্ছেন। তো কি হবে? আমেরিকা এত সম্পদ, এত শক্তি থাকার পরে বেসামাল, তা আমাদের দেশের মধ্যে আগামী দিন কি ভয়ঙ্কর পরিস্থিতি, যা আমরা লক্ষ্য করছি এখন, যে পরিযায়ী শ্রমিকরা 800 কিলোমিটার, 900 কিলোমিটার, 1000 কিলোমিটার প্রায় অনির্দিষ্ট ইয়ার উদ্দেশ্যে এই হাঁটা দেওয়ার মতো এটা করছে। সারা দেশকেও প্রায় এদিকে ঠেলে দিচ্ছে আমাদের সরকার, যে এটা দেখা দরকার। সেই প্রেক্ষিতে এখন যে ঘটনাগুলোকে সরকার সেরকমভাবে মোকাবেলা করা দরকার, সেদিক থেকে আমরা দেখছি। আমাদের রাজ্যের প্রেক্ষিতে আমি বলবো
যে আমাদের রাজ্যের সরকার যেহেতু এখন এই অ্যাপিডেমিক অ্যাক্টে এই 144 দ্বারা জারি করা আছে, বা এই সময়তে সোশ্যাল মিক্সিং করলে পরে করোনা ছড়াবে, স্বাভাবিক আমাদের সবাইকেই সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার মানে দেশকে, জনগণকে, সবাইকে। ব্যক্তিগতভাবে সরকার মানে কেউ না, আমরা সবাই। কিন্তু এই জায়গায় যে ত্রিপুরা সরকার যে কতগুলো পদক্ষেপ নিচ্ছে, যে কিভাবে আমাদের লোকরা সমস্যা জড়িত হচ্ছেন। আমি মাইগ্রেন্ট লেবার বলছি, আমি বাইরের কথা বলছি, ত্রিপুরার মাইগ্রেন্টের কথা বলছি। আমাদের একজন মন্ত্রী কদিন বাদে বাদেই খুব নাটকীয় ভঙ্গিতে বলেন, একদম মানুষকে আকর্ষিত করার জন্য, ত্রিপুরা রাজ্যের বাইরে ওনার হিসাব মতোই 26,000 পরিযায়ী, তার মধ্যে হয়তো কিছু ছাত্র থাকবে, বাইরে যারা কাজ করতে গেছে তারা থাকবে, তাদেরকে আসার জন্য তারা সরকারকে এই জানিয়েছেন। সরকার পোর্টাল করেছে, ভালো। কিন্তু এখন অব্দি অভিজ্ঞতাটা কি? আমি আজকে সকালে কথা বলছি, হয়তো আপনাদের কাছেও আমি বলছি, আপনাদের যদি কোনো সংবাদপত্রের প্রতিনিধির টেলিফোন নাম্বার থাকে তাদেরকেও ফোন করুন। আজকে সকালবেলা 1200-1300 ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক ব্যাঙ্গালোরে হাজির হয়েছে রেল লাইনে, এই রেল স্টেশনে। এখান থেকে তাদের SMS গেছে, আজকে ট্রেন আসো। আর রেল স্টেশন যখন আসলো বলছে না, ত্রিপুরা ট্রেন তো আজকে নেই। অসংখ্য ফোন আসছে, আমরা কোথায় যাব? যে বহু কষ্টে দাঁড় দেনা করে কোনো রকমকে মালিককে বুঝিয়ে সুঝিয়ে ঘর ছেড়ে এসছে, এখন কোথায় আমরা গিয়ে ঢুকবো? আর এখানে যে পোর্টাল, এখানে ফোন করলে পরে ফোন তোলে না, সঠিক উত্তর পায় না। এটা শুধু ব্যাঙ্গালোরে যারা আছে তাদের অবস্থা না, চেন্নাইয়ে যারা আছে তাদের অবস্থা, দিল্লিতে যারা তাদের অবস্থা, সর্বত্র। তো আমরা এই 3টে সংগঠনের তরফ থেকে আমরা দাবি জানাবো, হ্যাঁ ঠিক, একসাথে রেল মন্ত্রকের পক্ষেও ত্রিপুরা রাজ্যের জন্য 50টা ট্রেন দিতে পারবেন আমরা জানি, কিন্তু বাইরের এই লোকদের এই হয়রানি বন্ধ করার জন্য রেল মন্ত্রকের সাথে আলোচনা করে সেরকম দায়িত্বশীল অফিসারকে, এরকম কিছু অফিসারের টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন, তারা যেদিন তাদের টেলিফোন নাম্বার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তারপর দিন থেকে সুইচগুলো অফ করে রেখে দিয়েছে। আমি নাম বলছি না অফিসারদেরকে, আপনারা জানেন। বাইরের এই শ্রমিকরা কিভাবে আসবে, কবে আসবে? কাজেই আমাদের সমর্থ, অর্থাৎ রেল কোয়ারেন্টাইন করতে হবে, সবটা মিলিয়ে করতে হবে। এটা করুন যাতে তাদের এই যে প্রবলেমের ইতি যাতে হয়, এরকম হয়রানি এটা বন্ধ যেন হয়। 2 হলো, এখন অবধি পত্রপত্রিকা যা দেখেছি আপনাদের মাধ্যমে, চেন্নাই, বেঙ্গালুর, তারপর হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, এখান থেকে আনার জন্য সরকার বলেছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের লোক তার বাইরেও কেরালাতে, গুজরাটে, হরিয়ানাতে, পাঞ্জাবে, মহারাষ্ট্রের আরও বিভিন্ন শহরে আছে। তারাও কিভাবে আসবে? সরকার এই ব্যবস্থা গ্রহণ করুক, অথবা কী হবে, এদের টাকা পয়সা ফুরিয়ে যাবে। ওইখানকার বিভিন্ন সংস্থা এরা কিছু সাহায্য করছে, তাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের লোক এই মহামারী তো মারা যাচ্ছেই, তারপর এই অর্থনৈতিক ক্ষুধার অতিমারেতেও আরও বেশি সেখানে তাদের প্রাণ চলে যাবে, এটা যাতে না হয়। দ্বিতীয়, এখান থেকে আরেকটা জিনিস আমাদের নজর এসছে, গতকালও এখান থেকে একটা ট্রেন গেছে, বিহারের কোন একটা জায়গায় যাবে ট্রেন। এখানে ত্রিপুরা রাজ্যে এই ইটভাটাতে যারা কাজ করতে আসেন 30,000-এর মতো শ্রমিক আসেন। তাছাড়াও কনস্ট্রাকশন কাজে আরও কয়েক হাজার লোক আসেন।
ইটভাটা তারা ঠিক শ্রমিকরা ঠিক সেরকম সংগঠিত শ্রমিক না হলেও যে দিদেন লেফটন গভর্নমেন্ট থাকার সময়তে আমাদের মানে সেই তাদের জন্য উদ্যোগ থাকার কারণে যেহেতু তারা একসাথে আসে, একটা আইন আছে এখন, এই আইনটা এখনও বলবৎ আছে। এই শ্রমিকরা সিজনের পর ফেরত যাবে এবং তার জন্য সেই ইটভাটার মালিক তার সমস্ত খরচ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে লেবার ইন্সপেক্টরের সামনে বসে তাকে পাঠাতে হবে। আমাদের কাছে যা খবর, আজকে একটা কাগজেও এই খবরটা উঠেছে, ইটভাটার মালিকদেরকেই তাদের পৌঁছানোর কথা, পৌঁছাতে হবে সে খরচ, এটা লেবার অ্যাক্টেই ধরা আছে। যেহেতু লকডাউন হয়ে গেছে তাদের পক্ষে গাড়ি ঘোড়া ম্যানেজ করা কঠিন, রেল চলছে না, তাদের কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা ইটভাটার মালিকদের কাছ থেকে সরকার নিয়ে চিফ মিনিস্টার তহবিলে ঢুকিয়েছেন। এখন নাম বলছেন যে না সরকার পাঠাচ্ছে। আরে বাবা, এটা তো তুমি ইটভাটার মালিকদের, অর্থাৎ এটা ইটভাটার মালিকদের না, এটা তাদের শ্রমের টাকা দিয়ে তুমি পাঠাচ্ছ, বাড়তি তুমি সরকার খরচ করছো না। আর সেই জায়গাতে কি হচ্ছে, গতকাল একটা ট্রেন গেছে, একটা ট্রেন সর্বাধিক 1100 1150 তার সিট ক্যাপাসিটি নিতে পারে। এখন প্যান্ডেমিক অ্যাক্টে তুমি তার বেড়ে লোক দিতে পারো না, বরঞ্চ তার চেয়ে কম নেওয়া উচিত। সেখানে পোলট্রির মোরগ ঢোকানোর মতো করে গাদাগাদি করে ট্রেনের লোক পাঠিয়েছে। এদের খাওয়া দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। আপনাদের পত্রপত্রিকা কিছু আমরা দেখেছি। কাজে সরকার এই জাতীয় অমানবিক যে তার এই কার্যকলাপ এটা বন্ধ করুক, কারণ আরও শ্রমিক রয়েছে, এদের পাঠানোর ক্ষেত্রে তাদের খাওয়া পড়া, রাহা খরচ, পথ খরচ, এগুলি সবগুলোর জন্য সেখানে দেওয়া হয়। এখন যেটা বলেছি যে এরকম একটা অতিমারির সময়েতে সরকার কিভাবে এটা মোকাবেলা করবে, রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সর্বদলীয় মিটিং করেছে, রাজ্য সরকারগুলো করেছে, ত্রিপুরা সরকারও করেছে, ভালো। কেননা এই সময়েতে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা দরকার। কিন্তু সারা দেশ দেখছে, আমাদের দেশের সরকার, রাজ্যের সরকারও তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা মতাদর্শ তাকে ভিত্তি করেই অর্থনৈতিক নীতি গ্রহণ করে কর্পোরেট সেবা করা, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, সারা দেশের ক্ষেত্রে এখন হয়েছে। ইতিমধ্যেই 9টা বিজেপি শাসিত রাজ্য তারা লেবার অ্যাক্ট 3 বছরের জন্য সাসপেন্ড, 8 ঘন্টার জায়গাতে 12 ঘন্টা কাজ করতে হবে। এবং আমাদের সরকারও এটা নিয়ে শ্রমিক সংগঠনের কথা বলেছে, হয়তো তারাও করে ফেলবে। কেননা এখন শ্রমিক সংগঠন বা জনগণ, জনপ্রতিনিধি, বিরোধীরা রাস্তা নেমে প্রতিবাদ করতে পারবেন, এই সুযোগ। তো এইভাবে এই প্যাকেজ ঘোষণা করতে গিয়েও মহাকাশ উন্মুক্ত করে দিচ্ছে, সমুদ্র উন্মুক্ত করে দিচ্ছে, খনি ছেড়ে দিচ্ছে, ব্যাংক তুলে দিচ্ছে। এটা তো দেশকে একেবারে দেউলিয়া করার এই কর্মসূচি, এটা করা যায় না। এবং ত্রিপুরা সরকারও সেই পথ ধরে আপনারা দেখেছেন, যেখানে গত 2 বছরে কোনো নিয়োগ নাই, নতুন পদ সৃষ্টি করার সুযোগ নাই, এখানে এই সরকার 3000 শিক্ষা দপ্তরের পদ অবলব্ধি করে দিল। 10,323 যাদের যেভাবেই হোক তাদেরকে সংবিধান সংশোধন করে পুনর্নিয়োগ করা হবে বলে এরা ক্ষমতা এসছে। এবং দুর্ভাগ্যের এই লকডাউন চলাকালীন সময়েতে তাদের মেয়াদ শেষ হয়ে গেল, এটা নিয়ে কোনো কথাই বলতে চেষ্টা করছে না। আর তারা একটু প্রতিবাদ করলেই
এদেরকে পুলিশ লেলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে। কাজে এই বিষয়গুলো আমরা কৃষক খ্যাত মজুর গণমুক্তি পরিষদ আমরা এড়াতে পারি না। এদের জন্য সরকার সহানুভূতিশীল হয়ে তারা দেখুন। তৃতীয় যেটা খুবই গুরুত্বপূর্ণ হলো, এখানে কমরেড রাধাচরণ দেবনা বসে আছেন, তিনি স্বশাসিত জেলা পরিষদের খুব দায়িত্বের সাথে গত 5 বছর নেতৃত্ব দিয়েছেন। তার মেয়াদ গতকাল শেষ হয়েছে। এই সময়তে ঠিক আছে প্যান্ডেমিকের জন্য এরকম আরও কয়েকটা রাজ্যের মধ্যে, যেমন কলকাতা কর্পোরেশন, পশ্চিমবাংলার আরও এরকম অনেক আরবান বডি, আসামের এই বিটিসি, এগুলি করা যায়নি। আমাদের এটা করা যায় না, আমরাও বলছি না যে এটা করতে হবে। আমাদের কাছে বিভিন্ন মহল থেকে, এমনকি শাসক দলেরও কোনো কোনো অংশ থেকে এই প্রস্তাব এসেছিল যে আপনারা দাবি করুন যে সংবিধানে একটা প্রভিশন আছে যে কোনো এরকম বিশেষ কারণে যদি নির্বাচন না হতে পারে নির্ধারিত সময়েতে, এটা 1 বছর এক্সটেনশন করে চালানো যায়। আমরা বলছি না, আমরা বামপন্থীরা যে সাংবিধানিক যে এই কি বলে এখতিয়ারের বাইরে গিয়ে সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য 1 ঘন্টা 1 সেকেন্ড জন্য আমরা করব না, আমরা করিও নি। স্বাভাবিক সরকারকে সেখানে প্রশাসক নিয়োগ করতে হবে, তারা করেছেন। আমরা দেখেছি পত্রিকাতে জি কামেশ্বর রাও, প্রাক্তন মুখ্য সচিব, তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বা করেছেন। কিন্তু আমাদের আবেদন থাকবে, এই প্যান্ডেমিকের কারণে ত্রিপুরাজ্যে সরকারি বহু ঘোষণা ঠিক সেরকমভাবে কার্যকরী না হওয়ার কারণে সারা দেশের সাথে সারা রাজ্যের তো আছেই, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই সংকটটা সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে পাহাড়ি এলাকাতে। রেশন কার্ড বন্ধক দেওয়া, আপনাদের কোনো কোনো চ্যানেলেই লাইভ দেখিয়েছেন, কোনো কোনো এই কেবল চ্যানেল, এটা সব কটা মহকুমাতে আছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যিনি মুখপাত্র বলছেন, এটা কি করে সম্ভব? এখন তো রেশন কার্ডে গিয়ে এই বায়োমেট্রিকে না দিলেই হয় না। হ্যাঁ, ঠিক, এটাই প্যাথেটিক। সেখানে জিতেন চৌধুরী অভাবের কারণে কার্ড বন্ধক দিতে হয়েছে ডিলারের কাছে। সেই জিতেন চৌধুরীকেই প্রত্যেক মাসে গিয়ে ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ডিলারকে চাল দিয়ে আসতে হয়েছে। ফেরার পথে তিনি 1 কপর্দক চালও নিয়ে ফিরতে পারেন না। এটাই প্যাথেটিক। আমাদের শাসক দলের কাছে অনুরোধ থাকবে, তারা এটা উপলব্ধি করুন পাহাড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি। আগে কিছু কিছু এরকম পাহাড়ি অভাবী মানুষ জঙ্গল থেকে ফল, তরি তরকারি ইত্যাদি তুলে তারা বিক্রি করে বাজারে উদরপূর্তি করতেন। এখন লকডাউনের কারণে তারা আসতে পারেন না। তাদের অবস্থা আজকে কি? এই রাজ্যের মধ্যে কিছু লোক আমাদের এই লংথরা ভ্যালি, কন্ডাছড়ার ওই বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে এই গন্ধকে তুলতে হতো। আজকে সেখানে আর সেই যারা এগুলো কেনেন তারা যান না। এদের অবস্থা কি? রেগা হচ্ছে না। সরকার খুব ঘোষণা করলো, উপমুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জানি ছবি টবি তুলে প্রচার দিলেন, গ্রামে কোথায়। কাজে আমাদের অনুরোধ থাকবে, হ্যাঁ, এই সরকার বেকারদেরও কাজ দিতে পারে না, এমনকি মন্ত্রিসভার শূন্য পদও পূরণ করতে পারেন না, মন্ত্রী খুব কম। তার মধ্যে কয়েকজন মন্ত্রী তো আছেন। অনুরোধ করব, আগরতলায় বসে মহাকারণ থেকে শুধু 2 দিন বাদে বাদেই সাংবাদিক সম্মেলন করে অনুরোধ করব তারা একটু যান। হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, একদম মেশানো যাবে না। অন্তত ওই ছামনু ব্লক,
দশদা ব্লক, শিলাসুরি ব্লক, এই দুর্গম ব্লকে গিয়ে একটু বসুন, প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধি নিয়ে কিভাবে এই প্রকল্পগুলো কাজকর্ম হচ্ছে আপনারা যদি একটু থাকেন তাহলে এগুলো একটু চাঙ্গা হবে। নতুবা কি হবে, সমস্ত এই রিপোর্টগুলো আসছে ভালো ভালো ভালো, কিন্তু গ্রাউন্ডে অবস্থা খুব শোচনীয়। আগামী দিন এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে, এটা এড়ানো দরকার। এবং তার সাথে বলতে চাই যে এডিসির কবে নির্বাচন করার মতো পরিস্থিতি আসবে জানি না। এই পরিস্থিতি প্রথমত করোনা মোকাবেলা, এটা একটা জায়গাতে আসতে হবে অবশ্যই। তার সাথে সাথে সরকারকে এটা গণতান্ত্রিক পরিবেশ, অর্থাৎ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, কথা বলতে পারেন, রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করতে পারেন, এই পরিস্থিতি সৃষ্টি করা দরকার। কিন্তু সরকারের তরফ থেকে এই জাতীয় কোনো ধরনের পাওয়া যাচ্ছে না, যে ত্রাণ বিলি করতে গিয়েও সেখানে প্রাণঘাতী হামলা হচ্ছে, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মার খেতে হচ্ছে। এর মানেটা কি? এর মধ্যে শুধু ত্রাণকে, এই ত্রাণ বন্টন করাকে, এটাকে মানে বানচাল করা না, এটাকে ব্যাহত করা না। উদ্দেশ্য হলো আগামী দিন, এখন প্যান্ডেমিকের কারণে নির্বাচন স্থগিত করতে হলো, 3 মাস পরে হলেও করতে হবে, 4 মাসে করতে হবে। কাজে প্যান্ডেমিকের সময়তেও এমন একটা পরিবেশ তৈরি করে রাখো আগামী দিনেও, যাতে গত লোকসভা নির্বাচন যেরকমভাবে প্রশাসন হয়েছে এরকম প্রশাসন করে ওই পঞ্চায়েতগুলোর মতো সব দখল করা যায়। আমরা তীব্র প্রতিবাদ করি। এটা যদি হয় তাহলে আমাদের দেশের মধ্যে অর্থনীতি তো শেষ, গণতন্ত্র শেষ হবে, কিছুই থাকবে না, মানুষ এগুলো মানবে না। কাজেই এগুলির প্রশ্নে সরকারের কাছে আমাদের আবেদন, শাসক দলের কাছে আমাদের আবেদন, তারা এই বিপর্যয়, একটা মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, এটা বুঝুন এবং সেইভাবে কিভাবে এখান থেকে উঠে আসতে হবে সেরকমভাবেই, যে সরকারের কাজকর্ম দিক থেকেও এবং রাজনৈতিক কর্মকাণ্ডের দিক থেকেও সেরকম একটা পরিস্থিতি তৈরি করুন। নতুবা আমাদের পক্ষে এই বিপর্যয়, এটাকে রক্ষা কঠিন। এটাই আমাদের মূল আবেদন। হ্যাঁ, যদি কিছু প্রশ্ন থাকতে জিজ্ঞেস করতে পারেন। हाँ, yes, please. So, what is the present scenario in Tripura, and particularly you have alleged that there was some which has not been properly. There actually, since the lockdown has been clamped, there are some economical packages has been declared, both from the central government and the state government. But there, except the 5 kilo rice, that also have not reached to all the targeted group. And there are nothing other like employment generation work, like other cash has to be flown to the poor people. So this is the situation. That's why the rural areas, not only rural area alone, even the urban areas also, almost the majority population of our state, they are suffering from the unprecedented, the economic, the backlash. So what we are saying, that government should realize the situation, the gravity of the situation, and there, what we, on behalf of these 3 organizations, Ganamukti Parishad, Kisan Sabha and Khat Mazdoor Union, have been pleading to the government right from the beginning that there should be free food grain flow for 3 months, and then
7,500 to each family for 3 months, and MGNREGA and urban employment work there, at least 10 days for every family. But that is not happening in the state of Tripura. That's why the people, they're suffering from the utter poverty. And that as such, that even the ration card, that also being mortgaged to the